আসসালামু আলাইকুম সবাইকে। তো আমাদের 30 days কেমিস্ট্রি ফার্স্ট পেপার আমাদের 30 দিনে শেষ করায় দেওয়ার কথা ছিল। সো সেই সিরিজটা আবার কন্টিনিউ করতেছি। আজকে হচ্ছে আমাদের শঙ্করায়নের অর্থাৎ থার্ড চ্যাপ্টার যেটা ছিল তোমাদের ফার্স্ট পেপারের থার্ড চ্যাপ্টার, সেটা শঙ্করায়ন সিরিজের 5 নম্বর লেকচার, যেটা হচ্ছে জটিল যৌগের শঙ্করায়ন। ঠিক আছে, আগের লেকচারে আমরা হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন বা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড কি সেটা আমরা দেখে আসছি, এবং আজকে আমরা সেটার উপর ভিত্তি করে আমরা জটিল যৌগের শঙ্করায়নগুলো আমরা দেখব। এবং শঙ্করায়নের ক্ষেত্রে আমি বলবো যে শঙ্করায়ন হচ্ছে কেমিস্ট্রির সব থেকে ইম্পর্টেন্ট একটা টপিকস। মানে কেমিস্ট্রির কিছু বেসিক থিওরি আছে যে থিওরিগুলো দিয়ে তুমি হায়ার কেমিস্ট্রি স্টাডি করতে পারবা না, তার মধ্যে হচ্ছে শঙ্করায়ন একটা। এবং এটা যদি একেবারে খুঁটিনাটি তুমি না বুঝো তাহলে কিন্তু ভালো ফল আসবে না। যেমন আজকের লেকচারে আমি কয়েকটা জিনিস দেখাবো, যেমন SP3 বা SP2D বা DSP2, এই দুইটার মধ্যে পার্থক্য কী। আবার D2SP3 দেখবো অনেক সময়, আবার দেখবো SP3D2, এগুলোর মধ্যে পার্থক্যটা কোন জায়গায়। সো আমাদের সেই পার্থক্যটা জানতে হবে, আমাদের একজাক্ট জিনিসটা জানতে হবে, বেসিক জিনিসটা জানতে হবে। ঠিক আছে, আচ্ছা। তো আমি কয়েকটা জটিল আয়ন দেখাই তোমাদেরকে, এবং জটিল যৌগের শঙ্করায়নগুলো কীভাবে, জটিল যৌগের শঙ্করায়নটা কীভাবে হয় বা জটিল যৌগটা কীভাবে গঠিত হয় সেই জিনিসটা দেখাই। যেমন ধরো এখানে আমার হাতে আছে Cu। আচ্ছা, Cuটা না নিয়ে আমরা আপাতত আমরা অন্য একটা নিতেছি, যেমন FeCN6। FeCN6 এটার উপরে কত, উপরে হচ্ছে তোমার 4 মাইনাস আয়ন আছে। কি মাইনাস আয়ন আছে? 4 মাইনাস। সো এটা হচ্ছে একটা জটিল যৌগ। এটা কি একটা? এটা হচ্ছে একটা তোমার জটিল যৌগ। আচ্ছা, তো এখানে যে জটিল যৌগটা আছে, এখানে কিভাবে যৌগটা গঠিত হয়েছে? এইভাবে হচ্ছে তোমার এখানে হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে যৌগটা গঠিত হয়েছে। অর্থাৎ এখানে তুমি যে এই যে CN দেখতে পারতেছো, সেই CN এক্স্যাক্টলি এই Fe এর সাথে তোমার সন্নিবেশ সমযোজী বন্ধনে আবদ্ধ হয়েছে। সন্নিবেশ সমযোজী বন্ধনটা কি? এটাও এক ধরনের সমযোজী বন্ধন, বাট এখানে এক্স্যাক্টলি কি হয়, এই যে দুইটা ইলেকট্রন দান করে, সেই দান করাটা একজনে করে। নর্মালি ক্লোরিন যখন সমযোজী বন্ধন গঠন করে তখন কি করে, ক্লোরিনের একটা ইলেকট্রন, এই ক্লোরিনের একটা ইলেকট্রন, আর এক ক্লোরিনের আরও একটা ইলেকট্রন, তারা কি করে, এই দুইটা ইলেকট্রন তারা শেয়ার করে। অর্থাৎ এখানে শেয়ারকৃত দুইটা ইলেকট্রন সরবরাহ করার জন্য দায়ী দুইজন একটা একটা করে করতেছে। সেটা হচ্ছে নর্মাল সমযোজী বন্ধন। আর সন্নিবেশ সমযোজী বন্ধন কি? ধরো এই যে আমি তোমাদেরকে আগের লেকচারে উদাহরণ দেখায় আসছি, ধরো যে আমার হাতে অ্যামোনিয়া আছে NH3, অর্থাৎ নাইট্রোজেনের এই একজোড়া মুক্তচুর ইলেকট্রন আছে। নাইট্রোজেন কি করলো, তার একটা করে ইলেকট্রন দিয়ে হাইড্রোজেনের সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করলো, একটা করে ইলেকট্রন দিয়ে হাইড্রোজেনের সাথে সমযোজী বন্ধন গঠন করলো। আর আলটিমেটলি কি হলো, তোমার এদিকে নাইট্রোজেনের একজোড়া মুক্তচুর থেকে গেল। সো এই যে নাইট্রোজেনের যখন একজোড়া মুক্তচুর ইলেকট্রন থেকে গেল, সে কি করলো, এটা অন্য একটা H+কে দান করতে পারছে। কাকে দান করতে পারছে? H+কে। কারণ কি H+ এর দেখো, H+ এর শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা ভাই? 9। অর্থাৎ H এর যদি তুমি ইলেকট্রন বিন্যাস করো H+ এর, তাহলে এটা 1s, বাট 1s হচ্ছে ফাঁকা একেবারে। নাইট্রোজেনের এই দুইটা ইলেকট্রন কি করছে, নাইট্রোজেনের দুইটা ইলেকট্রন এখানে তোমার আসছে, এখানে আইসা তোমার শেয়ার হয়েছে। এখানে কিন্তু নাইট্রোজেন একেবারে দান করায় দেয় নাই দুটো ইলেকট্রন, জাস্ট শেয়ার করতে দিছে। তো দেখা গেল যে এদিকে নাইট্রোজেনের যেরকম অষ্টক তো আগে থেকেই পূরণ আছে, হাইড্রোজেনেরও যে দ্বিত্বক যেটা আছে সেটা পূরণ হয়ে গেছে। তো এইখানে কি হলো আলটিমেটলি, যে সন্নিবেশ সমযোজী বন্ধনটা তাহলে কি, যেখানে এই যে শেয়ারকৃত দুইটা ইলেকট্রনই, একটা সমযোজী বন্ধন গঠনের জন্য দুইটা ইলেকট্রন দরকার। সো এই দুইটা ইলেকট্রনেই যদি একজন সরবরাহ করে তখন সেটাকে বলা হয় সন্নিবেশ সমযোজী বন্ধন। তাহলে সন্নিবেশ সমযোজী বন্ধনের জন্য আগের লেকচারে আমরা দেখা আসছিলাম যে দুইটা শর্ত লাগবে আমাদের। প্রথম শর্তটা হচ্ছে একটা লিগ্যান্ড লাগবে বা লাইগ্যান্ড লাগবে, যেটাই বলো একটা লিগ্যান্ড লাগবে। ভাই লিগ্যান্ড জিনিসটা কি? লিগ্যান্ড মানে হচ্ছে যারা এক জোড়া মুক্তচুর ইলেকট্রন দান করতে পারে তাদেরকে লিগ্যান্ড বলা হয়। কি করতে পারে? দান করতে পারে না, এক্স্যাক্টলি কথাটা হচ্ছে দান করে কিন্তু গ্রহণ করে আবার।
মানে সরি দান করে কিন্তু শেয়ার করে আবার, অর্থাৎ এখানে যে নাইট্রোজেন আছে সেটা কিন্তু দুইটা ইলেকট্রনে H প্লাসকে দিয়ে দেয় না, সে কিন্তু শেয়ার করতেছে। সো লিগ্যান্ডের ডেফিনেশন কি? লিগ্যান্ডের ডেফিনেশন হচ্ছে যে যারা এক জোড়া মুক্তজোড়ী ইলেকট্রন দান করতে পারে, যেটা পরবর্তীতে সে শেয়ার করবে অবশ্যই, যেটা কি করতে পারে, দান করতে পারে। এক জোড়া ইলেকট্রন কি করতে পারে, তোমার এক জোড়া মুক্তজোড়ী ইলেকট্রন দান করতে পারে। আচ্ছা, প্রথমত আমাদের কি লাগবে? প্রথমত আমাদের এই লিগ্যান্ড লাগবে। আচ্ছা, সেকেন্ড কন্ডিশনে লিগ্যান্ড মানে হচ্ছে যে ডোনার, যে ইলেকট্রন ডোনেট করতেছে, ডোনার। তাহলে এই ভাই এই ডোনারের পাশাপাশি আমাদের কি লাগবে? আর একটা অ্যাসেপ্টর লাগবে, যে সেই ইলেকট্রনটাকে অ্যাকসেপ্ট করতে পারবে, লাইক রাইট, অ্যাসেপ্টর লাগবে যারা ইলেকট্রনটা কি করতে পারবে, অ্যাকসেপ্ট করতে পারবে। এবং এই যে দেখো হাইড্রোজেন তাহলে দুইটা ইলেকট্রন কি করছিল, তোমার অ্যাকসেপ্ট করছিল। বাট একটা জিনিস মাথায় রাখবো অবশ্যই, এই যে অ্যাকসেপ্টেন্সটার সময় যেই অরবিটালটা এই দুইটা ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করতেছে, যেই অরবিটালটা এই দুইটা ইলেকট্রনকে গ্রহণ করতেছে, সেটাকে অবশ্যই খালি হইতে হবে। সেটা যদি না খালি থাকে তাহলে এখানে আর অন্য দুইটা ইলেকট্রন আসতে পারবে না। কজ আমরা জানি কোনো একটা অরবিটালে হাইয়েস্ট দুইটা ইলেকট্রন থাকতে পারে। সো ধরো ফর এক্সাম্পল কোনো একটা অরবিটালে আগে থেকেই একটা ইলেকট্রন এক্সিস্ট করতেছে, সেটা এখন সন্নিবেশ সমযোজী বন্ধনে তোমার অ্যাকসেপ্টর হিসেবে কাজ করতে পারবে না, কারণ সে দুইটা ইলেকট্রন সেই অরবিটাল রাখতে পারবে না। রাখতে পারবে আরও দুইটা ইলেকট্রন যদি আসে, তিনটা ইলেকট্রন, একটা অরবিটালে কি তিনটা ইলেকট্রন থাকতে পারে? পোলিস এক্সপ্লোশন থেকে আমরা পড়ে আসছি, পোলির বর্জন নীতি আগের চ্যাপ্টারে পড়ে আসছি, করতে পারে না। তো সেটা দিয়ে কোনো ধরনের কাজ হবে না, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের দুই তিনটা শর্ত। এই শর্তগুলো মাথায় রেখে এখন আমরা হচ্ছে এই জটিল যৌগের সংকরায়নটা বের করতে যাচ্ছি। এখন ভাইয়া জটিল যৌগে যখন আমরা সংকরায়ন বের করব, তখন কিসের উপর ভিত্তি করে সংকরায়ন বের করব? কারণ আগেরগুলোতে তো আমরা দেখছি নাম্বার অফ সিগমা বন্ড প্লাস লন পেয়ার, এক্স্যাক্টলি এখনও রুলস সেটা, বাট এখন তুমি খুব ইজিলি সেই জিনিসটা বের করতে পারবা না। অনেক সময় তাড়াহুড়া করে পরীক্ষায় বের করতে হয় সেই জিনিসগুলো। সো তুমি পুরোটা জিনিস অ্যানালাইসিস করার মতো তোমার সেই টাইমটা থাকবে না। সো এখন তুমি কি করতে পারো এক্স্যাক্টলি? তুমি যে কাজটা করতে পারো সেটা হচ্ছে যে এখানে একটা জিনিস দেখবা, এই যে এখানে যে লিগেন্ড, এই যে লিগেন্ড আসছে সন্নিবেশ সমযোজী জটিল যৌগ বা জটিল আয়নের মধ্যে এখানে লিগেন্ড আসে, এখানে যেটা থাকে সেটা হচ্ছে লিগেন্ড, ব্র্যাকেটের ভিতর যেটা থাকে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতর। সো এই যে লিগেন্ড আসছে, এই যে লিগেন্ড আসছে, সেই লিগেন্ড এক্স্যাক্টলি এখানে যে লিগ্যান্ড আসছে সেই লিগ্যান্ডের সংখ্যা কত? দেখো ভাই, সেই লিগ্যান্ডের সংখ্যা হচ্ছে 6। যদি 6 হয় লিগ্যান্ডের সংখ্যা, তাহলে এটাই তার সংকরায়নের সংখ্যা, যেটা তুমি আগে হাইব্রিডাইজেশন ইকুয়ালস টু নাম্বার অফ সিগমা বন্ড প্লাস লন পেয়ার দিয়ে বের করতা, যেই সংখ্যাটা তুমি যেটাকে বের করতা হাফ ইন্টু সেন্ট্রাল অ্যাটমের যোজনী, তারপরে আরও অনেক কিছু দিয়ে বের করতা, সেইখানে যে সংখ্যাটা বের করতা, এখানে সেই সংখ্যাটা ডিরেক্টলি বের হয়ে যাবে, খুব ইজি। জাস্ট এখানে তুমি সন্নিবেশ সংখ্যাটা দেখো, সন্নিবেশ সংখ্যা কত, লিগ্যান্ডের সংখ্যা কত, বা লিগ্যান্ডের সংখ্যা 6। ওকে, লিগ্যান্ডের সংখ্যা যদি 6 হয় তাহলে এটা সংকরায়ন হবে sp3 তারপরে d2, sp3d2। আচ্ছা, আরেকটা হচ্ছে যে sp3d2 এই যে লিগ্যান্ডের সংখ্যা। এখন ধরো যে কোনো একটা জায়গায় লিগ্যান্ডের সংখ্যা হচ্ছে 2 ভাই, 2 হলে তার সংকরায়ন কি হবে? sp সংকরায়ন। কোনো একটা জায়গায় লিগ্যান্ডের সংখ্যা হচ্ছে 3, তাহলে ভাই কি সংকরায়ন হবে? sp2। ভেরি ইজি, বুঝতে পারছো? তাহলে জটিল যৌগের সংকরায়নগুলো আমরা কিভাবে বের করব? জটিল যৌগের সংকরায়নগুলোর ক্ষেত্রে আমরা এই জিনিসটা খেয়াল করতে পারবো। আচ্ছা, তো এখন তাহলে আমরা আসি, তাহলে FeCN6 এটা সংকরায়ন কি আসে? sp3d2। ভাই একটু থামো, এখানে অ্যাকচুয়ালি স্ট্রাকচার না বের করে তুমি ক্লিয়ারলি বলতে পারবা না যে এটা কি sp3d2 হবে নাকি d2sp3 হবে। এখন তোমাদের মাথায় অনেকের কোয়েশ্চেন জাগতেছে যে ভাইয়া এই sp3d2 আর d2sp3 এটার মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা আমি বুঝাবো, বাট তার আগে আমরা রিয়েল স্ট্রাকচারটা দেখি, এই জটিল আয়নের স্ট্রাকচারটা দেখব, তখন আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে আসলে এটা আমরা ডেসক্রাইব করতে পারতেছি কিনা। তাহলে দেখো FeCN6 এটার ক্ষেত্রে যদি তোমাকে বলে যে বের করো FeCN6, প্রথমে তুমি যেই কাজটা করবা সেটা হচ্ছে এইখানে Fe কোন আয়ন হিসেবে আছে সেটা বের করবা। সেটা বের করার জন্য দেখো Fe এর জারণ সংখ্যা বের করলেই হবে। Fe এর জারণ সংখ্যা বের করতে পারবা, ধরি এটা জারণ সংখ্যা x, তাহলে প্লাস Cn, অ্যাকচুয়ালি Cn এর জারণ সংখ্যা হচ্ছে -1, তো -1 × 6 = -4, জারণ সংখ্যা বের করতে জানো না?
-4। কারণ সকল যদি বের না করতে জানো তাহলে কি বলবো, ক্লাস 9-10 পড়া। তাহলে x - 6 = -4। তাহলে দেখো x = কি আসে, -4 + 6। তাহলে x = কি আসে, -4 + 6, -4 + 6, দ্যাট মিনস x আসে +2। দ্যাট মিনস এইদিকে যে আয়নটা আছে সেই আয়নটা হচ্ছে কি তোমার Fe2+, এদিকে যে আয়নটা আছে সেই আয়নটা কি Fe2+। আচ্ছা, তো তোমার প্রথম কাজ হচ্ছে Fe এর ইলেকট্রন বিন্যাস করা। কি করা, Fe এর ইলেকট্রন বিন্যাস করা। তাহলে ভাই Fe কত, 26। এটা যদি ইলেকট্রন বিন্যাস করি আমরা কি পাই, 1s2, দেন 2s2, দেন 2p6, দেন 3s2, দেন 3s2, দেন 3p6, দেন কি তোমার 3d আর 4s2, তাহলে 20 আসে, আমার 6 লাগবে, 3d6। এভাবে ইলেকট্রন বিন্যাসটা সুন্দর করে সাজায় করবা, ঠিক আছে? ইলেকট্রন বিন্যাসটা সুন্দর করে সাজায় করবা। আচ্ছা, ইলেকট্রন বিন্যাস এই যে যেটা করছো, এখানে 4s এর পরে 4p0 আছে, 4d0 আছে, তাদের মধ্যে কোনো ধরনের ইলেকট্রন নাই, বাট তারা এক্সিস্ট করে। যেমন এইটার পরে 4s2 এর পরে 4p আছে। আমি যদি 4 এর সিরিজটা নিই, 4 এর সিরিজটা, তুমি 4 এর সিরিজটার কথা চিন্তা করো, তাহলে 4s এর পরে কি আসবে, 4p। ওটা ওইভাবে ইলেকট্রন তো এখন প্রবেশ করতেছে না। দেখো, আমরা যখন এই যে একটা জিনিস আমরা যেটা পড়ে আসছি ছোটোবেলা, এই যে 1s, দেন 2s, দেন 2p, দেন 3s, দেন 3p, দেন 3d, এখানে একটা জিনিস বুঝাই দিন, আর স্টুডেন্টটা খুব বেশি পাজলড হয়ে যাবে এই জিনিসটা নিয়ে। 4d, দেন 4f, দেন 5s। এই যে আমরা এই যে সিরিয়ালটা পড়ে আসলাম, এই যে সিরিয়ালটা পড়ে আসলাম, যে 2p এর পরে ইলেকট্রন 3s এ যাবে, ওকে রাইট, 3s এর পরে 3p তে যাবে, বা 3p এর পরে 3d তে না গিয়ে ইলেকট্রন 4s এ আসছে। দ্যাট ডাজেন্ট মিন যে 4s এর পরে 3d আসবে। তুমি যখন অরবিটালগুলো যদি সাজানো অবস্থায় তুমি দেখো, তাহলে সুন্দরভাবে 1s এর পরে 2s আসতেছে, 2s এর পরে 2p আসতেছে, 2p এর পরে 3s, সিরিয়াল মেনটেন করে তারা আসতেছে। তাহলে ভাই এটা আমরা কিসের সিরিয়াল পড়ি, এটা আমরা তার সিরিয়াল পড়ি যে ইলেকট্রনটা আগে কোনটায় ঢুকবে। এটা কিন্তু অরবিটালটা কোন ক্রম অনুসারে সিরিয়ালে সাজানো আছে সেটা না, এটা কোনটা, এটা হচ্ছে ইলেকট্রনটা কোন কোন অরবিটালে আগে ঢুকবে তার সিরিয়াল। সো একটা জিনিস মাথায় রাখবা, তুমি যখন এখানে দেখাবা যে এখানে আমার ফাঁকা অরবিটাল আছে, 4s এর পরে কেউ 3d দিও না। 4s এর পরে ফাঁকা অরবিটাল কি আছে, 4p আছে, বা 4p এর পরে তুমি 5s দিও না, ফাঁকা অরবিটাল 5s দিও না, কেন না, 4p এর পরে 4d আছে, তুমি তো ইলেকট্রন ঢুকাইতেছো না। ইলেকট্রন যদি ঢুকাইতে যাও তখন তুমি 4p এর পরে 5s দিতে পারো, দ্যাট ডাজেন্ট ম্যাটার। এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। আপত্তি তখন যখন তুমি সিরিয়ালি লিখতে গেছো, তুমি 4s এর পরে যেখানে 4p তে কোনো ধরনের ইলেকট্রন নাই, আমি এখানে লিখি 4p0, তারপরে তুমি 4p0 না দিয়ে আগে 5p দিয়ে 5s দিয়ে দিলে, না, তুমি দাও যে 4d0, সব জিরো এখানে। সো এখানে ম্যাটার না যে কোনটা এখানে নিম্ন শক্তি কোনটা উচ্চ শক্তি, এটা ভাইবা দেখার কোনো ধরনের আমার টাইম এখন নাই, ঠিক আছে? সো এটা নিয়ে অনেক স্টুডেন্টরা পাজলড হয়, এটা এই কারণে আমি খুব ভালোভাবে ক্লিয়ার করে দিলাম। সো তারপরে দেখো, তাহলে এই Fe এটা আছে এইভাবে, তো আমাদের কি করতে হবে, প্রথমে আমরা Fe এর ইলেকট্রন বিন্যাস করব, তারপরে আমরা Fe2+ এর ইলেকট্রন বিন্যাস করব, যে এটা Fe2+। সো Fe2+ এর যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, তাহলে দেখো কি আসে, Fe2+ এর ইলেকট্রন বিন্যাস করা মানে, এখন এইটা নিয়েও আবার স্টুডেন্টরা অনেক ধরা খায়, যে স্টুডেন্টরা দেখে যে ইলেকট্রন বিন্যাসটা যখন তারা করে তখন দেখে যে শেষে থাকে 3d, তারপরে 4s। তো স্টুডেন্টদের মাথায় একটা সবসময় কনফিউশন থাকে যে আমি যখন একটা মৌলের ইলেকট্রন, একটা পরমাণুর ইলেকট্রন বিন্যাস থেকে তার আয়নের ইলেকট্রন বিন্যাস লিখবো, তখন আসলে কোনটা থেকে, 4s থেকে আমি দুটো ইলেকট্রনকে সরাবো নাকি 3d থেকে দুটো ইলেকট্রনকে সরাবো। একটা জিনিস মাথায় রাখবা, ইলেকট্রন দান হয় অলওয়েজ লাস্ট শেল থেকে, একেবারে বাইরের আউটার শেল থেকে, আউটার যেটা আছে একেবারে বাইরে যেটা আছে। ধরো এটা হচ্ছে তোমার 3d এর পরে তো 4s আসছে, তাই না, এটা 3d, এটা হচ্ছে 4s। সো ইলেকট্রন যদি আউট হয় তাহলে আগে 4s থেকে আউট হবে, তারপরে 3d থেকে আউট হবে। অলওয়েজ আউটার যে শেল আছে, আউটার মোস্ট যে শেল আছে, সেই শেল থেকে ইলেকট্রন তোমার কি হবে, তোমার আউট হবে। সো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে এখানে তুমি খেয়াল করো, আমরা এখন Fe2+ এর ইলেকট্রন বিন্যাস লাগবে। তাহলে ভাই Fe2+ এর যদি আমরা ইলেকট্রন বিন্যাস করতে চাই, Fe2+ এর ইলেকট্রন বিন্যাস কি আসবে দেখো তো। আমি জাস্ট শেষের অংশটা লিখি, এই জায়গাটা থেকে লিখি, কারণ এই পর্যন্ত সেম থাকবে, কোনো ধরনের চেঞ্জ আসবে না। আচ্ছা, তো এখানে Fe2+ এর ইলেকট্রন বিন্যাস কি হবে দেখো, আউটার শেল থেকে দুইটা ইলেকট্রন চলে যাবে, কারণ 2+ মানে সে দুইটা ইলেকট্রন দান করে দিছে, রাইট।
আমি Na থেকে সোডিয়াম থেকে Na প্লাস যখন লিখবো সেটা বলতে বোঝায় যে আমি একটা ইলেকট্রন দান করে দিছি। সো এখানে যখন আমি Fe2 প্লাস দিচ্ছি দ্যাট মিনস যে সেইখান থেকে আমি দুটো ইলেকট্রনকে দান করে দিছি। সো আমি যখন দুইটা ইলেকট্রনকে দান করে দিছি তখন আমার আছে কি, দেখো আমার আছে কি ভাই 3d6, আমার আছে কি 3d6, 1 2 3 4 5 3d6, দেন 4s 0, দেন 4p দেন হচ্ছে তোমার 4d। আমি সবগুলো লিখলাম, সবগুলো দেখালাম, যদিও খালি আছে বাট লিখো, দরকার আছে, লিখো, দরকার আছে। তাহলে এটা কি ভাই, এটা হচ্ছে 3d, এটা হচ্ছে কি ভাই 3d, এটা হচ্ছে 3d, এটা হচ্ছে তোমার 4s, এটা হচ্ছে 4p, এটা হচ্ছে 4d, এটা হচ্ছে 4d। বোঝা যাচ্ছে কিনা আমি একটু লেখাটা একটু দেখি যে বোঝা যাচ্ছে কিনা। হ্যাঁ এবারে ঠিক আছে, 4s এর পরে আর যা, হ্যাঁ ঠিক আছে, ওকে। সো এখন একটা জিনিস খেয়াল করো, ওয়েট করো, তো এখন একটা জিনিস খেয়াল করো, তাহলে এটা আমি একটু বড় করে লিখি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো Fe2 প্লাসের শেষ দিকে কি আছে, Fe2 প্লাসের শেষ দিকে আছে হচ্ছে তোমার 3d6, এই যে 1 2 3 4 5, দেন হচ্ছে তোমার এটা হচ্ছে 3d, দেন এটা হচ্ছে তোমার 4s, দেন এটা হচ্ছে 4p, এটা হচ্ছে 4d। আচ্ছা 4s 4p এগুলো তো কোনো ইলেকট্রন নাই, বাট আমি লিখলাম, কেন লিখলাম একটু পরে বুঝবা। দেখো তাহলে Fe2 প্লাস টিডিতে কয়টা ইলেকট্রন ছিল, 6টা ইলেকট্রন ছিল, তাহলে 6টা ইলেকট্রন কিসে সজ্জিত থাকবে, প্রত্যেকটাতে আগে একটা করে দাও, প্রত্যেকটাতে আগে একটা করে দাও, 5টা হইলো, তারপরে আমি 6টা দিলাম। এগুলো আমরা চ্যাপ্টার 2তে পড়ে আসছি, উন্ডের নীতিতে যখন ইলেকট্রন বিন্যাস করি তখন আমরা করে আসছি, প্রত্যেকটাতে আগে একটা করে বিজোড় দিতে হবে, তারপরে আমি একটা জোড়বদ্ধ করতে হবে। আচ্ছা তো এখন এই Fe2 প্লাস কি করলো, Fe2 প্লাস সেই সন্নিবেশ সমযোজী বন্ধনে অংশ নিল কার সাথে, এই যে আমরা দেখাইতেছিলাম এই যে CN ছিল তোমার, এই যে 6টা CN মাইনাস ছিল, এই যে এগুলো অ্যাকচুয়ালি CN মাইনাস, কি CN মাইনাস, CN মাইনাস মানে এই যে মাইনাস মানে এখানে দুইটা ইলেকট্রন তার আছে এক্স্যাক্টলি। সো এই যে CN মাইনাস এটা একটা লিগেন্ড, এবং এখানে একটা কথা বলে রাখি, তোমার বইয়ে একটা চার্ট দেওয়া আছে কোনটা শক্তিশালী লিগেন্ড, কোনটা উইক লিগেন্ড, কোনটা স্ট্রং, কোনটা উইক, এটা একটু জানতে হবে খুব ভালোভাবে, দরকার আছে। কারণ দেখো একটা জিনিস খেয়াল করো, যখন একটা যৌগ গঠন করে Fe2 প্লাস, একটা যখন জটিল যৌগ গঠিত হয় তখন Fe2 প্লাসের চারপাশে কি করে লিগেন্ডটা আসে। সো লিগেন্ড যখন আসে তখন এক্স্যাক্টলি কি হয়, লিগেন্ড যখন আসে, ধরো এটা একটা শক্তিশালী লিগেন্ড আসলো, শক্তিশালী লিগেন্ড যা CN মাইনাস, তো এখানে দুইটা ইলেকট্রন আছে, হ্যাঁ CN মাইনাস আসলো। সো লিগেন্ড যখন এখানে অ্যাপ্রোচ করে, এটা শেষ লাস্ট শেলগুলোতে অ্যাপ্রোচ যখন করে, এই লিগেন্ডের সংস্পর্শে হয় কি, মানে লিগেন্ড যখন আসে, লিগেন্ডের মধ্যে কি আছে, ইলেকট্রন আছে না, তো লিগেন্ড যখন কোনো একটা দিক দিয়ে অ্যাপ্রোচ করে, এই দিক দিয়ে অ্যাপ্রোচ করলো, ওই দিক দিয়ে অ্যাপ্রোচ করলো, তুমি যদি 3 ডাইমেনশনাল স্ট্রাকচারটা চিন্তা করো, ডি এর কোনো একটা সাইডে অ্যাপ্রোচ করলো, কোনো একটা সাইডে যখন অ্যাপ্রোচ করে তখন আলটিমেটলি ইলেকট্রনগুলো জোড়বদ্ধ হয়ে যায়, তাদের একটা পাশে সরে যায়, তারা ইলেকট্রনগুলো জোড়বদ্ধ হয়ে যায়। ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো যে অনেকগুলো মানুষ আছে, একটা শত্রু আসতেছে এবং বিকর্ষণ করে যারা, তো তুমি কি করলা, ধরো এখানে কয়েকটা চম্বুক রাখলা, এখানে একটা চম্বুক আছে যেটা এটাকে বিকর্ষণ করো, সো তুমি যখন চম্বুকটা এদিকে আনবা, যে চম্বুকগুলো বিকর্ষণ করে সবগুলো একসাথে হইতে থাকবে। তোমার একটা শত্রু আসতেছে, 10-12 জন মানুষ আছে, যখন তোমাদের দিকে ধাওয়া করবে সবাই কি করতে থাকবে, একসাথে জড়ো হইতে থাকবে, দ্যাটস সিম্পল। সো এখানে কি করে, CN মাইনাস যখন অ্যাপ্রোচ করে তখন এখানে ইলেকট্রনগুলো যথাসম্ভব জোড়বদ্ধ হয়ে যায়, কি হয়ে যায়, যথাসম্ভব জোড়বদ্ধ হয়ে যায়। সো যখন যথাসম্ভব জোড়বদ্ধ হয়ে যায় তখন আলটিমেটলি তাদের কোন ফর্মটা আসে আমি তোমাদেরকে দেখাই, তখন আলটিমেটলি তাদের ফর্মটা আসে হচ্ছে ঠিক এরকম, খেয়াল করো, এই যে এটা তো অলরেডি জোড়বদ্ধ অবস্থায় আছে, এটা তো অলরেডি জোড়বদ্ধ অবস্থায় আছে, আর এই যে এইটা আর এইটা জোড়বদ্ধ হয়ে যায়, আর এইটা আর এটা জোড়বদ্ধ হয়ে যায়। তাহলে দেখো এখানে আমার 3D এর ঘর কিন্তু ফাঁকা আছে ভাইয়া, 3D এর ঘর এখন ফাঁকা হয়ে গেছে। তারপরে আছে কি আমার 4s, তারপরে আছে কি আমার 4p, লিখো 4p দরকার আছে, তারপরে হচ্ছে 4d, 2 3 4 5, হচ্ছে 4s 4p হচ্ছে 4d। এখন দেখো, এখন আমি কি বললাম যে এই যে Fe2 প্লাস এই CN যে মাইনাস যেটা আসছে সেটার সাথে কিভাবে সে বন্ধন গঠন করবে, সে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করবে। সো
সন্নিবেশ সমযোজী বন্ধন যদি গঠন করতে চাই, প্রথমে আমি দেখাইছি যে একটা শর্ত, যে কোনো একটা অরবিটাল পুরোপুরি ফাঁকা থাকতে হবে, সেটার মধ্যে যদি পার্শিয়ালি একটা অথবা দুইটা ইলেকট্রন থাকে তাহলে অন্য একটা লিগেন্ড সেখানে আসাটা পসিবল না, কারণ সেটা অরবিটালে একটা ইলেকট্রন দুইটার বেশি থাকতে পারে না, সেই মতবাদটাকে তখন ভিনিশ করে দেয়। সো আলটিমেটলি যেটা করবে সেটা হচ্ছে সিএন মাইনাসে যদি আসতে হয়, সিএন মাইনাসে যদি সমযোজী বন্ধন গঠন করতে হয়, তাহলে এই যে ফাঁকা অরবিটালগুলো আছে সেই ফাঁকা অরবিটালগুলোর মধ্যে সিএন মাইনাসের সমযোজী বন্ধন গঠন করতে হবে। এর বাইরে সে সমযোজী বন্ধন গঠন করতে পারবে না। সিএন মাইনাস ইচ্ছা করলে এখানে এসে সমযোজী বন্ধন গঠন করতে পারবে না, কজ অলরেডি এই যে অরবিটালটা সেটা ফুলফিল্ড হোক একটা অরবিটাল ওর হাফ ফিল্ড হোক, এটা সন্নিবেশ সমযোজী বন্ধনে অংশগ্রহণ করতে পারবে না। কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড বা সন্নিবেশ সমযোজী বন্ধনে তারাই অংশগ্রহণ করে যাদের যে অরবিটালটা ভ্যাকেন্ট। আচ্ছা, তাহলে বুঝলাম যে আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে এখানে আপনি দুইটা সিএন দিয়ে দেন, এখানে একটা সিএন আইসা এখানে কি করলো, সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করলো, তার দুইটা ইলেকট্রন এখানে দিল, তারা শেয়ার করতেছে এখানে। ইউ আর স্যাটিসফাইড? তোমার কাছে স্যাটিসফ্যাকশন আসলো যে হ্যাঁ আমি দুইটা ভ্যাকেন্ট অরবিটাল পাইছি, সেগুলোতে আমি ইলেকট্রন দিয়ে দিছি। কিন্তু একটা জিনিস চিন্তা করো, আমরা যখন এই জটিল আয়নের স্ট্রাকচারটা দেখবো, জটিল আয়নের স্ট্রাকচারটার দিকে যখন আমরা একটু তাকাবো, জটিল আয়নের স্ট্রাকচার কিন্তু সিএন ছিল 6টা, 2টা ছিল না। দ্যাট মিনস উই নিড 6 ভ্যাকেন্ট অরবিটালস। আমাদের 6টা খালি অরবিটাল লাগবে, যে 6টার মধ্যে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠিত হইতে পারবে। সো আমার যদি 6টা অরবিটাল যদি খালি অরবিটাল লাগে, তাহলে এখানে কি হবে, আর তো অরবিটাল তো নাই, খালি তো এছাড়া নাই। তুমি 3D এর পরে কার কাছে যাবা, 4s এর কাছে যাবা, রাইট? 3D এর পরে কার কাছে যাবা, 4s এর কাছে যাবা। সো 3D এর পরে 4s এর কাছে যাও, এখানে একটা সিএন দাও, আমি ভিতরে সিএনকে লিখে দিলাম, ভিতরে সিএনকে, এখানেও ভিতরে সিএনকে লিখা দিই, ভিতরে সিএনকে লিখা দিই, দুটা করে ইলেকট্রন আছে তাদের। আচ্ছা, তাহলে আরও আগাও, কারণ আমার তো 6টা লাগবে, মাত্র আমি 3টা সিএন ঢুকাইতে পারছি, আরও সিএন ঢুকাও, এদিকে একটা সিএন দাও, এদিকে একটা সিএন দাও, এদিকে একটা সিএন দাও। একটা জিনিস চিন্তা করো, এখানে তাইলে সমযোজী বন্ধনে অংশগ্রহণ করছে কারা কারা? তাহলে সমযোজী বন্ধনে অংশগ্রহণ করছে আমার এই দুইটা অরবিটাল, এই অরবিটাল, এই 3টা অরবিটাল। আর এদিকে যেহেতু মুক্তজোড়ী ইলেকট্রনের কোনো ইস্যু নাই, মুক্তজোড়ী ইলেকট্রন মানে কি, শেষ কক্ষপথে মুক্ত ইলেকট্রন। দেখো এটা কি শেষ কক্ষপথে কোনো মুক্ত ইলেকট্রন আছে? দাও শেষের দিকে যে, তাহলে কক্ষপথ গেল 4p এর দিকে বা 4s এর দিকে, এদিকে কোনো মুক্ত ইলেকট্রন আছে? নাই। সো এদিকে কোনো মুক্তজোড়ী ইলেকট্রন নাই। সো আমি যদি এখানে সংকরায়ন হিসেব করি, সংকরায়ন কি আসা উচিত? জাস্ট নাম্বার অফ সিগমা বন্ড, জাস্ট যারা সন্নিবেশ সমযোজী বন্ধনে অংশগ্রহণ করছে, জাস্ট যারা সমযোজী বন্ধনে অংশগ্রহণ করছে তারাই সংকরায়নে অংশগ্রহণ করতে পারবে, রাইট? তো সংকরায়ন যদি অংশগ্রহণ করে তাহলে কোন কোন অরবিটাল করলো? এইখানে 2টা ডি, খেয়াল করো, এখানে 2টা ডি, এখানে 2টা ডি, দেন এখানে একটা এস, এখানে 3টা পি, তারা সমযোজী বন্ধনে অংশগ্রহণ করবে। এর বাইরে আর কি এর বাইরে আর কি হাইব্রিডাইজেশন বা সংকরায়নে অংশগ্রহণ করবে না? এর বাইরে হাইব্রিডাইজেশন বা সংকরায়নে অংশগ্রহণ করার কোনো চান্স নাই। এর বাইরে সংকরায়নে অংশগ্রহণ করার কি কোনো ধরনের চান্স নাই। তো এখন একটু যদি ভালোভাবে চিন্তা করো, এখানে কি আসছে দেখো, আমি যদি সাজায় লিখি তাহলে প্রথমে 2টা ডি অরবিটাল সংকরায়নে অংশগ্রহণ করলো, তারপরে একটা এস অরবিটাল সংকরায়নে অংশগ্রহণ করলো, তারপর একটা পি অরবিটাল, 3টা পি অরবিটাল সংকরায়নে অংশগ্রহণ করলো। সো এইখান থেকে আসে D2sp3। এখন তুমি বলতেই পারো যে ভাই এটাকে আমি sp3d2 লিখতে পারবো কিনা, এটাকে কি আমি এটা লিখতে পারবো কিনা? ভাই দেখেন এটাকে কি আমি এটা লিখতে পারবো কিনা, সরি sp3d2, আমি কি এটাকে sp3d2 লিখতে পারবো না? দুইটা জিনিস কি সেম? না ভাইয়া, তুমি D2sp3 যেটা সেটাকে sp3d2 লিখতে পারবা না। কেন লিখতে পারবা না? সেটা একটা বেসিক ডিফারেন্স আছে। বেসিক ডিফারেন্সটা কোন জায়গায় আমি তোমাকে বলি। দেখো আমি এইখানে ধরো sp3d2 যদি সংকরায়ন ঘটাইতাম তাহলে কি হইতো? ধরো ফর এক্সাম্পল আমি জাস্ট ধরে নিচ্ছি কিছুক্ষণের জন্য যে এখানে sp3d2 সংকরায়ন ঘটছে। তো sp3d2 সংকরায়ন যদি ঘটে, প্রথমে আমার একটা s অরবিটাল আসবে 4s, তারপরে 3টা p অরবিটাল আসবে, তো এই p3, তারপরে আসবে আমার এখানে d এর 2টা অরবিটাল, রাইট? d এর 2টা অরবিটাল। সো এখানে আমি sp3d2 লিখলাম। তো এখানে যদি sp3d2 সংকরায়ন ঘটতো তাহলে ব্যাপারটা হয়তো, দেখো sp3d2 আমি লিখলাম, এখানে একটা জিনিস সূক্ষ্মভাবে খেয়াল করো, এটাতে D2sp3 সংকরায়ন ঘটলো আর sp3d2 সংকরায়ন ঘটলো, দুইটার মধ্যে বেসিক ডিফারেন্সটা হচ্ছে তুমি যখন sp3d2 সংকরায়ন লিখতেছো তখন এখানে s এর আগে যে সংখ্যাটা আছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 4,
পি এর আগে যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 4, ডি এর আগে যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 4, সবগুলা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে সেম, দে অল আর সেম। দেখো এটা 4, এটা 4, এটা 4। বাট তুমি যখন D2sp3 লিখতেছো, তখন কিন্তু একটা বেসিক ডিফারেন্স আছে। বেসিক ডিফারেন্সটা কি যে ভাই, এই যে তুমি যখন D2sp3 লিখতেছো, তখন এই যে ডি অরবিটাল আছে, সেই ডি অরবিটালের যেই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এই যে এখানে যে D2, সেই D2 এর যেই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার সেটা 3, এস এর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 4, পি এর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 4। অর্থাৎ তুমি যখন D2sp3 লিখতেছো, এইখানে তাদের প্রত্যেকটা অরবিটালের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দে আর নট সেম, দে আর ডিফারেন্ট। বাট তুমি যখন sp3d2 লিখতেছো, তখন এখানে সবগুলোর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার সেম, অর্থাৎ সেটা পুরাটা 4, 4s, 4p, 4d এর। কিন্তু তুমি যখন D2sp3 লিখতেছো, তখন একটা 3d এর, একটা 4s এর, আর একটা 4p এর। সো এখানে তুমি sp3d2 আর D2sp3 দুইটা একসাথে তুমি লিখতে পারবা না, এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স। আর বাকি সব ঠিক আছে। sp3d2 হইলে কি আকার হয়? sp3d2 6টা আকার হইলে মোস্ট প্রবাবলি তোমার কি হবে? অষ্টতলিকীয় গঠন হবে, সেই অষ্টতলিকীয় গঠন। বাকি সব কিছু ঠিক আছে, গঠন, অ্যাঙ্গেল ট্যাঙ্গেল যা আছে, এভরিথিং ইজ নর্মাল, এভরিথিং ইজ ফাইন, কোনো জায়গায় প্রবলেম নাই। বাট তুমি জাস্ট D2sp3 এর জায়গায় sp3d2 দিলেই কাটা যাবে কিন্তু। তাহলে দেখো, তাহলে এখানে সংকলন কি করছে? D2sp3। তো D2sp3 করলে কি হবে বলো? শেপ কীরকম হবে? D2sp3 এর জন্য শেপ কীরকম হবে? শেপ হবে মাঝখানে Fe2+কে রাখো, দেখো আমি কি বলতেছিলাম যে sp3d2 এটার শেপটা কীভাবে হবে, কীভাবে মনে রাখবা? প্রথমে কি করবা? প্রথমে হচ্ছে 2টা পয়েন্ট বাদ দিয়ে দিবা, 2টা পয়েন্ট বাদ দিয়ে 4 থাকবে, 6 না, আমার সংখ্যাটা তো 6, আমি 2টা পয়েন্ট বাদ দিয়ে দিব, 4 রয়েছে না, 4টাকে একটা সমতলে দিবা। 4টাকে যদি একটা সমতলে দাও, তাহলে কি হয়? 4টা পয়েন্টকে একটা সমতলে দিলে এরকম একটা আয়তক্ষেত্র হয় বা বর্গক্ষেত্র হয়, বর্গক্ষেত্র হয় আর কি, এক্স্যাক্টলি। এটা যদি বর্গক্ষেত্র বোঝা যাইতেছে না। আচ্ছা, একটা পয়েন্টকে উপরে দিবা, একটা পয়েন্টকে নিচে দিবা, তাহলে এই যে তোমার 6টা পয়েন্ট হয়ে গেল। মানে তুমি যখনই এরকম কমপ্লেক্স পাবা, তখন কি করবা? 2টা পয়েন্ট বাদ দিয়ে 2টা পয়েন্ট রেখে দিবা, একটা উপরে নিচে দেওয়ার জন্য, আর বাকিটা সমতলে দিয়ে দিবা। তো এখন দেখো মাঝখানে এই যে আমাদের Fe2+ বাবু আছে এখানে, আর এখানে এই যে উপরের দিকে এখানে একজন সিএন, এই যে এখানে একজন সিএন, এই যে এখানে একজন সিএন, এখানে একজন সিএন, সবগুলোকে কানেক্ট করে দেখো। এই যে দেখো তোমার অষ্টতলিকীয় গঠন হয়ে যাবে, এই যে অষ্টতলিকীয় গঠন হয়ে গেল, অক্টাহেড্রাল শেপ হয়ে গেল। এখন প্রত্যেকটা কোনায় কোনায় কি আছে? প্রত্যেকটা কোনায় কোনায় আমার সিএন আছে, প্রত্যেকটা কোনায় কোনায় কি আছে? এই যে লাগাই দাও, এদিকে সিএন, এদিকে সিএন, অবশ্যই সিএন মাইনাস, সিএন লাগাই দিলে হবে না, সিএন মাইনাস লাগাই দিতে হবে, সিএন মাইনাস, বাকি সব ঠিক আছে। sp3d2 আর D2sp3, সরি এটা তো sp3d2 লিখলাম কেন, D2sp3 সংকলন, D2sp3, বাকি সব ঠিক আছে। D2sp3 এর মধ্যে জাস্ট তুমি sp3d2 এর জায়গায় পরীক্ষার হলে কখনো লিখতে পারবে না যে এখানে D2sp3 ঘটে, বা D2sp3 সংকরায়নের জায়গায় তুমি কখনো পরীক্ষার হলে লিখতে পারবে না যে এটা sp3d2 সংকরায়ন ঘটে, উল্টাপাল্টা করা যাবে না, বাকি সব ঠিক আছে। আচ্ছা, তো এটা আমরা বুঝলাম। আচ্ছা, তো আমরা আরেকটা প্র্যাকটিস করি, দেখো যেমন এখানে আছে তোমার CuNH3 কেন হচ্ছে তোমার NH3 কটা? 4টা, 2+। আচ্ছা, তো প্রথমে কি করতে হবে? আমার বের করতে হবে এটা কোন আয়ন হিসেবে আছে, বের করো, এটা জারণ সংখ্যা বের করো, X প্লাস পুরা NH3, এটা পুরো একটা যৌগ, ওই যৌগের টোটাল জারণ মান কত? 0, তাহলে 0 × 4 = +2, তাহলে কত আসে? X = +2। দ্যাট মিনস এখানে কপারটা কি হিসেবে আছে? Cu2+ হিসেবে আছে। আচ্ছা, ওকে। তাহলে এখানে লিগ্যান্ড নাম্বারটা কত? কারণ সংকরায়ন কত হয়, sp3 হয় নাকি sp2 হয় নাকি sp হয়, কিভাবে বের করব? আমরা লিগ্যান্ড নাম্বারটা দেখি। এই লিগ্যান্ড নাম্বার কত? লিগ্যান্ড নাম্বার হচ্ছে তোমার 4, তাহলে 4 মানে কি হবে? sp3 হবে, রাইট? ওকে, এটা যদি দিয়ে আসো পরীক্ষায় ভুল। যখন তুমি কপারের আয়ন অথবা নিকেলের আয়ন দেখবা, খুব ভালোভাবে লিখে নাও, যখন তুমি কপার অথবা নিকেলের আয়ন দেখবা,
তখন যদি কখনো 4 আসে সংখ্যাটা, তখন যদি কখনো কি আসে 4 আসে সংখ্যাটা, তখন সেখানে sp3 সংকরায়ন না হয়ে sp2d সংকরায়ন লিখবা তোমাদের বই অনুযায়ী। তোমাদের বইয়ে যতগুলো আছে সেই এক্সাম্পলের উপর একটা বেসিস দাঁড় করানো যায়। এটা এখন তোমার মাথায় কোশ্চেন আছে অনেকগুলো, আমি জানি তোমার মাথায় অনেক কোশ্চেন আছে, ভাই এটা sp3 না হয়ে sp2d কেন হইলো, আবার sp2d হইতে পারে ভাই dsp2 হইতে পারে কিনা, প্রত্যেকটা জিনিস বুঝাবো। আগে আমরা এটা করি তাহলে। CuNH3 এখানে কি অ্যাকচুয়ালি কে ইলেকট্রন দান করে, এই যে NH3 এর দুইটা মুক্তজোড় ইলেকট্রন, সেই দুইটা মুক্তজোড় ইলেকট্রন লিগেন্ড হিসেবে কাজ করে, ঠিক আছে। তো প্রথমে Cu এর ইলেকট্রন বিন্যাস করি আমরা। Cu এর ইলেকট্রন বিন্যাস যদি করি 29, তাহলে কত আসে 1s2, দেন 2s2, দেন 2p6, দেন 3s2, দেন 3p6, দেন কি আসে, দেন 3d10, 4s1। তো আমাকে কি লিখতে হবে, Cu2 প্লাস লিখতে হবে। দেখো এখানে কোন আয়ন হিসেবে আছে, Cu2 প্লাস। তো Cu2 প্লাস যদি লিখতে হয়, শেষ কক্ষপথ থেকে দুইটা ইলেকট্রন ছাড়ো, দুইটা ইলেকট্রন ছাড়লে এখান থেকে একটা যাবে, 4s খালি হয়ে যাবে, আর 3d থেকে খালি হয়ে যাবে। সো 3d তে 9টা থাকবে, আমি লিখি 3d তে কয়টা থাকবে ভাই, 3d 9, আর 4s 0, 4s এর পরে 4p আছে, 4p 0, 4d আছে, 4d 0। তাহলে দেখো Cu2 প্লাসের কি আসলো, তাহলে Cu2 প্লাসের আসলো হচ্ছে তোমার 3d 9, 4s 0, 4p 0, 4d 0, আরও কতগুলো জিরো আছে। আচ্ছা, তো 3d 9 এর জন্য আমরা এখানে দেখাই, ডি দেখাই 1 2 3 4 5, এখানে হচ্ছে 4s, দেন 4p, দেন 4d। আচ্ছা, তো এখন দেখো এই 9টা ইলেকট্রন আছে, হুন্ডের নীতি অনুযায়ী ইলেকট্রনগুলো বসায় 1 2 3 4 5 6 7 8 9, 7 8 9, ঠিক আছে। আচ্ছা, তো এটা হচ্ছে ভাই 3d, এটা হচ্ছে ভাই 4s, এটা হচ্ছে ভাই 4p, এটা হচ্ছে 4d। আচ্ছা, তো এখন দেখো আমাদেরকে লিগেন্ড অ্যাপ্রোচ করবে, রাইট, লিগেন্ড অ্যাপ্রোচ করবে। ওই লিগেন্ড কি অ্যাপ্রোচ করবে, NH3। NH3 কয়টা অ্যাপ্রোচ করবে, কয়টা অ্যাপ্রোচ করবে NH3 দেখো তো, NH3 4, 4টা লিগেন্ড অ্যাপ্রোচ করবে। সো 4টা লিগেন্ড যদি অ্যাপ্রোচ করে, আমি আগে বলছি কি লিগেন্ড যখন আসবে, লিগেন্ড যখন আসবে তখন কি হবে, লিগেন্ড যখন আসবে তখন কি হবে, আলটিমেটলি লিগেন্ড যখনই আসবে তখন এখানে কি হবে, কি বলতেছি আমি, লিগেন্ড যখন আসবে তখন তারা সম্ভাব্য জোড় অবস্থায় থাকার চেষ্টা করবে, কি থাকবে, সম্ভাব্য জোড় হয়ে যাওয়ার চেষ্টা করবে। কারণ আগে বলছি ইলেকট্রন ইলেকট্রনকে রিপালশন করে, সো রিপালশনের কারণে তারা এক পাশে চেপে যাবে। কিন্তু এখন যদি তারা এক পাশে চেপে লাভ হবে না, তারা সম্ভাব্য জোড় অবস্থায় আছে, এর থেকে আর জোড় গঠন পসিবল না, জোড় গঠন পসিবল না। আচ্ছা, তাহলে লিগ্যান্ডগুলো আলটিমেটলি 3D তে কোনো ধরনের অ্যাপ্রোচ সে করতে পারবে না, 3D তে কি করতে পারবে না, লিগ্যান্ড কোনো ধরনের অ্যাপ্রোচ করতে পারবে না। আচ্ছা, তাহলে কি হবে দেখো, তাহলে NH3 কোন কোন জায়গায় বসতেছে, এই যে NH3 এই জায়গায় বসতেছে, NH3 এখানে একটা, এখানে একটা, এখানে একটা বসবে NH3, এখানে একটা বসবে NH3, আর এখানে একটা বসবে। ও আচ্ছা আচ্ছা, আসতে কাহিনী আছে ভাই। সংকরায়ন আমি কি বলছি, সংকরায়ন কি বলছি বলো, সংকরায়ন বলছি sp2d, sp3 না, sp2d। তাহলে sp2d যদি সংকরায়ন হয় তাহলে কি হবে আলটিমেটলি, sp2d যদি সংকরায়ন হয় তাহলে এখানে প্রথমে একটা s, তারপরে দুইটা p, তারপরে দুইটা p অর্থাৎ sp2, তারপরে হচ্ছে d, তারপরে এখানের একটা d। কারণ আমি জানি তোমার মাথায় একটা জিনিস কাজ করতেছে, তোমার মাথায় একটা জিনিস কাজ করতেছে, ভাইয়া এটা sp2d সংকরায়ন আসলেই মানা যায় না। ওয়েট, দেখো তো এটাই তো হয়েছে নাকি, আমি ভুল করছি কিছু, এই তো sp2d সংকরায়ন এই তো হইলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তোমার কাছে একটা মাথায় একটা জিনিস ঘুরতেছে, ভাই এটা কিভাবে পসিবল যে এইখানে দুইটা ইলেকট্রন, এখানে সংকরায়নটা তাহলে কার কার মধ্যে ঘটবে,
আপনি তো আগের লেকচারগুলোতে একটা জিনিস পড়ায় আসছিলেন। কি পড়ায় আসছিলেন মনে আছে কারো? কি পড়ায় আসছিলেন? সংকরায়ন যখন হবে কোনো একটা অরবিটাল থেকে শুরু হইলে শেষ অরবিটাল পর্যন্ত মাঝখানে সকল অরবিটাল সংকরায়ন করবে। তো এখানে তো এটা ঘটতেছে না, এটা ঘটবে না, কারণ এটা হচ্ছে ব্যতিক্রম, এটার কাহিনী ভিন্ন। কেমিস্ট্রি মানে ব্যতিক্রম। এটা হচ্ছে sp2d সংকরায়ন। কি সংকরায়ন? sp2d সংকরায়ন। তাহলে sp2d সংকরায়ন যদি হয় তাহলে কি হবে? আগে আমরা পড়ায় আসছি, সেকেন্ড লেকচারে যাও, সেকেন্ড লেকচারে sp2d সংকরায়ন হলে সেটার 4টা বাহু বর্গক্ষেত্র বানাবে, 4টা পয়েন্ট দিবা, 4টা পয়েন্ট, তোমার কাছে 4 সংখ্যা আছে, যে 4টা পয়েন্ট দাও, ইজি। চতুস্থলিকে হবে না, চতুস্থলিকে হবে sp3 এর ক্ষেত্রে। এটার ক্ষেত্রে কি হবে? জাস্ট দেখো এখানে cu2+ আছে, cu2+ বসে আছে, এখানে 4টা দিক থেকে সুন্দর করে 4টা NH3 দাও। এই যে এখানে একটা NH3, এখানে একটা NH3, এখানে একটা NH3, এখানে একটা NH3, এই যে এখান থেকে গেল, এখান থেকে গেল, এখান থেকে আসলো, এখান থেকে আসলো, এই যে চতুর্ভুজ। আচ্ছা, এখন পরীক্ষার হলে অনেক সময় আসতে পারে যে এই যে CuNH3 2+, এটা sp2d সংকরায়ন, sp2d সংকরায়ন হলো কেন? এটা dsp2 সংকরায়ন হইতে পারবে না। dsp2 সংকরায়নটা কি আমি তোমার বুঝাই, dsp2 সংকরায়নটা কি আমি তোমার বুঝাই। এই যে ধরো এখানে এটা আছে না, এটা আমি একটু লিখি, cu2+ এর এটা শেষ লিখি, cu2+ এর শেষ এটা কি ছিল? 3d9 4s0 4p0 4d0। 3d9 মানে d এর আলটিমেটলি তোমার 1 2 3 4 5, তারপরে 4s0, তারপরে হচ্ছে 4p0, তারপরে হচ্ছে 4d। আচ্ছা, তো এখন খেয়াল করো এখানে d 3d তে 9 আমি দিলাম এখানে। আচ্ছা আচ্ছা, এখন লিগ্যান্ড অ্যাপ্রোচ যখন আসবে, লিগ্যান্ড যখন আসবে এটা তো 3d, রাইট? এটা 3d, এটা হচ্ছে 4s, এটা হচ্ছে 4p, এটা হচ্ছে 4d। আচ্ছা, সো এখানে লিগ্যান্ড যখন অ্যাপ্রোচ করলো, লিগ্যান্ড অ্যাপ্রোচ করার সময় অনেক সময় কি হয়, অনেক সময় হয় এটা কাহিনীটা হয় অনেক ক্ষেত্রে। অনেক সময় কি লিগ্যান্ড যখন অ্যাপ্রোচ করে না, তোমার এই যে ইলেকট্রন একটা আছে না লাস্ট শেলের, এই ইলেকট্রনটা তোমার বাইরে চলে যায়। অর্থাৎ এখানে যে ইলেকট্রনটা তুমি দেখতেছো সেই ইলেকট্রনটা আর এইখানে থাকবে না। লিগ্যান্ড যখন অ্যাপ্রোচ করবে তখন সে এখান থেকে জাম্প দিয়ে এখানে চলে আসলো। এখন তুমি বলতে পারো ভাই এই কাহিনীটা কেন করছেন? কারণ এই কাহিনীটা করলে এই যে তোমার যে ফার্স্ট বা সেকেন্ড লেকচারে যে আমি বুঝাইছিলাম ওই পয়েন্টটা স্যাটিসফাই করে। কি করে? যে যখন কোনো একটা জায়গা থেকে সংকরায়ন শুরু হবে তখন কি করবে, তখন আলটিমেটলি ওর শেষ পর্যন্ত পুরো ডিসকন্টিনিউয়াস একটা সংকরায়ন ঘটাবে তারা। অর্থাৎ এখানে একটা NH3 অ্যাপ্রোচ করলো, এখানে একটা NH3 অ্যাপ্রোচ করলো, NH3 তাহলে এটা হচ্ছে তোমার D, এটা হচ্ছে sp2। আবার আগের মতো sp2d আর dsp2 সেম না। dsp2 মানে এখানে d এবং sp এর যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দে আর ডিফারেন্ট, অর্থাৎ অরবিটালস আর ডিফারেন্ট, বাট sp2d সেটার ক্ষেত্রে তারা হচ্ছে সেম প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। আচ্ছা, সো এখন দেখো তাহলে এটার দুইটা ধরনের পসিবিলিটিস আছে, একটা হচ্ছে sp2d হইতে পারে, আর একটা হচ্ছে d2sp3 হইতে পারে। তো এই যে sp2d নাকি dsp2 কোনটা এক্স্যাক্টলি হয়, এটা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে অনেক মতবিরোধ ছিল, অনেক বছর ধরে এটার কোনো সলিউশন আসতেছিল না, যেটা কি এক্স্যাক্টলি sp2d নাকি dsp2। কারণ দুইটারই পসিবিলিটিস আছে, দুইটারই বর্গক্ষেত্র আসতেছে, বর্গক্ষেত্র আসবে sp2d আর dsp2। এই যে আগে পড়াইছি না d2sp3 আর sp3d2, যাই হোক না কেন অষ্টতলিকীয় আসবে, শেপ সেম। সো এখানে শেপ সেম, বর্গক্ষেত্র। সো বর্গক্ষেত্র হওয়ার পরে এটা কি এক্স্যাক্টলি dsp2 নাকি sp2d, হুইচ ওয়ান ইজ কারেক্ট? তো তখন গবেষণা করতে পাওয়া গেল যে অ্যাকচুয়ালি sp2dটা সঠিক। এই যে আমরা যে ব্যতিক্রম টাইপের জিনিসটা দেখলাম এটা সঠিক, sp2d সঠিক। ভাই কেন sp2d সঠিক সেটা আমি তোমাকে বলি। ধরো কোনো একটা কপারের যৌগে dsp2 সংকরায়ন ঘটছে, যে সংকরায়নটা আমরা এখন দেখতেছি এখানে, যে এখানে dsp2 সংকরায়ন ঘটছে, dsp2।
ভাই DsP2 সংকরায়ন যদি ঘটে একটা চেঞ্জ আসে, চেঞ্জটা কি? আগের মধ্যে দেখো sp2d সংকরায়ন ঘটলে এই যে একটা আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, বিজোড় ইলেকট্রন থাকে, সেই বিজোড় ইলেকট্রনটা হচ্ছে তোমার আলটিমেটলি ভিতরের অরবিটালে থাকে, 3D র মধ্যে থাকে। বুঝতে পারছো কি বলতেছি? একটা ভিতরের কোনো একটা অরবিটালে ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনকে কিন্তু কেউ দান করতে পারবে না। দেখো সোডিয়াম যখন ইলেকট্রন দান করে তখন তার শেষ কক্ষপথ থেকে ইলেকট্রন দান করে, ক্যালসিয়াম যখন ইলেকট্রন দান করে তার শেষ কক্ষপথ থেকে ইলেকট্রন দান করে, অর্থাৎ কপারও তো একটা ধাতু, সে যখন একটা ইলেকট্রন দান করবে তখন তার শেষ কক্ষপথ থেকে ইলেকট্রন দান করবে, তার মাঝখানের কোনো কক্ষপথ থেকে ইলেকট্রন দান করতে পারবে না। যদি এটা পসিবল হইতো, যদি DsP2 সংকরায়ন ঘটতো, তাহলে ইলেকট্রনটা শেষ কক্ষপথে অবস্থান করতেছে। ইলেকট্রনটা কোন কক্ষপথে অবস্থান করতো? শেষ কক্ষপথে অবস্থান করতো। আর ইলেকট্রন যদি শেষ কক্ষপথে অবস্থান করতো, তাহলে শেষ কক্ষপথের ইলেকট্রনকে দান করা যায়। তাহলে এখানে যে CO2+ আছে সেটা শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, CO2+ কি করতো? আর একটা ইলেকট্রন দান করে একটা ইলেকট্রন যদি দান করে দিত তাহলে কি হয়? CO3+ হয়ে যাবে, তাই না? CO3+ হয়ে যাবে, আরো একটা ইলেকট্রন সে সরায় ফেলছে, তাহলে CO3+ হয়ে যাবে, CO3+ হয়ে যাইতো। আজ পর্যন্ত দেখছো CO3+ এর কোনো যৌগ? তুমি জানো Cu দুইটা ফর্ম আছে, একটা হচ্ছে Cu একটা ইলেকট্রন দান করতে পারে, একটা হচ্ছে একটা ইলেকট্রন দান করতে পারে Cu+, আর একটা হচ্ছে দুইটা ইলেকট্রন দান করতে পারে Cu2+। Cu+টাকে আমরা বলি আস, আর Cu2+টাকে বলি ইক। Cu3+ তো কখনোই দেখো নাই, Cu3+ পসিবল না। যদি এটা DsP2 সংকরায়নই হইতো, কেন ব্যতিক্রম এই জন্যই বুঝাইতেছি, যেটা কেন এই কাহিনীটা ঘটলো, কেন এখানের মাঝখানের একটা অরবিটালকে ফাঁকা রেখে গিয়ে সে এটাকে ডিঙায়, ঘোড়া ডিঙায় যায় ঘাস খেয়ে ফেলছে, এটাকে PZ অরবিটালটাকে বা কোনো একটা P অরবিটালকে সে কেন ফাঁকা রেখে গিয়ে সে D অরবিটালের সাথে সংকরায়নটা ঘটছে, কেন এটা ঘটে নাই, কেন এখানে ওই সুন্দর সহজ সরল রুলসটা আমাদের এখানে মানে নাই, সেটার কারণটা কি? সেটার কারণ হচ্ছে এখানে আলটিমেটলি তোমার কি হলো, এখানে একটা ইলেকট্রন বাইরে থাকতো। সো একটা ইলেকট্রন বাইরে থাকলে কপার অ্যাকচুয়ালি কি করে দিত? দান করে দিত। অ্যাকচুয়ালি দান করে না। আমরা Cu3+ এর কোনো যৌগ আজ পর্যন্ত দেখি নাই। তো Cu3+ যেহেতু গঠন হওয়া পসিবল না, সো এখানে DsP2 সংকরায়ন হওয়া পসিবল না। তাহলে পসিবল কি হবে? sp2d সংকরায়ন। ঠিক আছে? আচ্ছা, এখন তোমাদের একটা কনসেপ্ট দিয়ে দিই। দেখবা যে এখানে অনেক সময় পরীক্ষায় কোশ্চেন আছে যে কোনটা প্যারাচম্বকীয়, ডায়াচম্বকীয়, আরেকটা হচ্ছে তোমার ফেরি চম্বকীয়, প্যারাচম্বকীয়, ডায়াচম্বকীয়, আর একটা হচ্ছে দুর্বল চম্বক কোনটা। সো এখানে আমি বলে দিই, যদি ধরো যে একটা আয়নের ইলেকট্রন বিন্যাস করলা, ধরো যে Cu2+ এর ইলেকট্রন বিন্যাস করলা, Cu2+ এর ইলেকট্রন বিন্যাস করার পরে শেষ কক্ষপথে গিয়ে যদি দেখো কোন একটা আয়নের এরকম ইলেকট্রন বিন্যাস করার পরে শেষ কক্ষপথে গিয়ে যদি দেখো সকল ইলেকট্রন জোড়বদ্ধ অবস্থায় আছে, তখন সেটা হচ্ছে ডায়াচম্বকীয়। আমরা ডায়াচম্বকীয় মানে কি? মানে যেটা হচ্ছে চুম্বক দ্বারা নর্মালি আকর্ষিত হয় না, বরং কিছুটা বিকর্ষিত হয়। এখন কেন আকর্ষিত হয় না আমি বলি তোমাকে। সবগুলা যদি জোড়বদ্ধ অবস্থায় থাকে তাহলে সেটা ডায়াচম্বকীয় হয়। কেন হয় আমি তোমাকে একটা এক্সাম্পল দিই। দেখো এখানে তুমি একটা ডি, ধরো এটা কোনো একটা ডি, জিঙ্কের Zn2+, এটা হচ্ছে ডি, আলটিমেটলি এটা হচ্ছে তার 3D বা 4D, যাই হোক 3D বা 4D, এখানে হচ্ছে তার ইলেকট্রন সবগুলা জোড়বদ্ধ ইলেকট্রন আছে। তাহলে সবগুলো জোড়বদ্ধ ইলেকট্রন যদি থাকে, একটা অরবিটালের একটা ইলেকট্রন যে স্পিনে আছে, অপর আর একটা ইলেকট্রন আর অপোজিট স্পিনে আছে। পরে আসছি সেকেন্ড চ্যাপ্টারে। একটা কক্ষপথে ইলেকট্রন কি হয়? ধরো এটা একটা কক্ষপথ, সো এই কক্ষপথে ধরো যে দুইটা ইলেকট্রন আছে, কক্ষপথে কি আছে? দুইটা ইলেকট্রন আছে। কক্ষপথে ধরো যে এখানে দুইটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, একটা এই বরাবর ঘুরতেছে আর একটা এই বরাবর ঘুরতেছে। সো একটা এই বরাবর ঘোরার সময় যেই সে চৌম্বক ক্ষেত্র দিবে, এই দেখো একটা এই বরাবর তড়িৎ এই বরাবর ঘোরার সময় তার চৌম্বক ক্ষেত্রের দিক হবে এই বরাবর, তাহলে সে তার চৌম্বক ক্ষেত্রের দিক হবে এই বরাবর। আর এটা এই বরাবর ঘোরার সময় তার চৌম্বক ক্ষেত্রের দিক হবে এই বরাবর, নিচ বরাবর, অপোজিট দিক। অর্থাৎ তুমি যদি তার একটা পয়েন্টে মিট করাও, তাহলে একটা চৌম্বক ক্ষেত্র যদি এই বরাবর হয়, আর একটা চৌম্বক ক্ষেত্র বা চৌম্বক ফোর্স এই বরাবর হবে। আলটিমেটলি দুইটা সেম ইলেকট্রন, দুইজন সেম ব্যাগে ঘুরতেছে, দুজনের সব কিছু সমান, ভর সমান। দ্যাট মিনস তাদের এই যে দুইটা ফোর্সের মান সমান। অর্থাৎ একটা ইলেকট্রন আরও একটা ইলেকট্রন যদি তার পাশে অপোজিট স্পিনে থাকে, তখন একজন আর একজনের চুম্বক ক্ষেত্রের প্রভাবকেই নষ্ট করে দেয়। তো চুম্বক ক্ষেত্রের প্রভাবকে নষ্ট করে দেয় মানে কি? এটার মধ্যে নিট আলটিমেট কোনো চুম্বক নাই, সো সেটা আরেকটা চুম্বক দ্বারা আকর্ষিত হবে না। সেম তুমি এইখানে আসো, এই যে Cu2+ এর ক্ষেত্রে এটা চুম্বক দ্বারা কিছুটা আকর্ষিত হবে, দুর্বল চুম্বকীয়। কেন দুর্বল চুম্বকীয়? কারণ এটাতে
নিট স্পিন আছে, দেখো নিট স্পিন আছে, দেখো এখানের উত্তর মেরু দক্ষিণ মেরু নষ্ট হয়ে যাচ্ছে, এখানের চুম্বক ক্ষেত্রে একটা আরেকটা প্রভাবে নষ্ট হয়ে যাচ্ছে, এখানে নষ্ট হয়ে যাচ্ছে, এখানে নষ্ট হয়ে যাচ্ছে। ভাই এখানে তো নষ্ট হচ্ছে না, কারণ এখানে একটা ইলেকট্রন ছিল যেটা উত্তর মেরু বরাবর একটা ফোর্স দিছে, তো উত্তর মেরু বরাবর তার একটা নিট ফোর্স আছে। তো তুমি যখন আরেকটা চুম্বক ক্ষেত্র আনবা, সেটা যদি দক্ষিণ মেরু হয়, সে সাথে সাথে তাকে আকর্ষণ করা শুরু করবে। এখন বলতে পারো ভাই আমি যদি উত্তর মেরু আনি, না, উত্তর মেরু আনি ইলেকট্রন অপোজিট সাইডে ঘুরে আসা তোমার আকর্ষণ করবে, মেন কথা হচ্ছে আকর্ষণ করবে। তার ভিতরে চৌম্বকত্ব আছে, তার ভিতরে চৌম্বকের ফোর্স আছে, সে আকর্ষণ করতে পারবে। সো সে দুর্বল চৌম্বকীয়। এখন ভাই তাহলে সবল চৌম্বকীয় কখন হবে, মানে সবল চৌম্বকীয় মানে প্যারা চৌম্বকীয় কখন হবে? যখন মোর দেন ওয়ান অর টু তোমার আনপেয়ার্ড ইলেকট্রনস থাকবে। অর্থাৎ ধরো যে তুমি কোনো একটা এরকম আনলা, কোনো একটা আনছো, কোনো একটা আয়ন করলা, আয়ন করার পরে সেটা শেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাসে দেখলা যে এখানে সবগুলা ধরো যে 3টা জোড় অবস্থায় আছে। সো এখানে কি হবে, এটা দেখো নেট কয়টা চৌম্বক ক্ষেত্র আছে। এই দেখো এখানে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে যেটাকে ধ্বংস করার মতো আর কেউ নাই, এখানে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে যেটা ধ্বংস করার মতো আর কেউ নাই, এটাকে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে যেটা ধ্বংস করার মতো আর কেউ না আছে। তার পাশে তো অপোজিট স্পিনের কোনো ইলেকট্রন নাই, তো তার পাশে যেহেতু অপোজিট স্পিনের কোনো ইলেকট্রন নাই, প্রত্যেকটা এক একটা নেট ফোর্স দিতেছে, প্রত্যেকটা ফোর্স একটার সাথে একটা যোগ হচ্ছে, এখানে 3টা যোগ হয়ে যাচ্ছে। সো এটা শক্তিশালী একটা চৌম্বক ক্ষেত্র তার ভিতরে এক্সিস্ট করতেছে, আলটিমেটলি সে আর একটা চৌম্বক দ্বারা আকর্ষিত হবে। সো দ্যাট ইজ প্যারাচৌম্বকীয়। ঠিক আছে, এটা কি প্যারাচৌম্বকীয়, প্যারাম্যাগনেটিক, দ্যাট ইজ প্যারাম্যাগনেটিক। আচ্ছা, সো আমরা যাই, তারপরে আস্তে আস্তে যাই, আরও 1-2টা প্র্যাকটিস করি। দেখো আরও 1-2টা প্র্যাকটিস করি। যেমন তোমার ধরো যে এই যে Fe2+ যেটা বুঝাইতেছিলাম তোমাদেরকে, একটা জিনিস বুঝাই, আরও একটা পসিবিলিটিস। আচ্ছা, পসিবিলিটিস না বোঝানোর আগে আমি নর্মাল একটা দেয়, যেমন AgNH3+, ওই Ag ইলেকট্রন বিন্যাস পারবো না, CuCl2 মাইনাস, CuCl2 সরি CuCl2 মাইনাস। এখানে এটা কোন সংকরায়ন হচ্ছে, আকার কি, এগুলা লিখতে বললো। তাহলে কি করবা, প্রথমে কপারের ইলেকট্রন বিন্যাস করো। কপারের ইলেকট্রন বিন্যাস করলে এই কপারের ইলেকট্রন সবাই জানি, শেষ দিক দিয়ে কি আসবে, 3d10 4s1। আচ্ছা, শেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাস। এখন তাহলে কপারটা কোন আয়ন হিসেবে আছে, দেখো কপারের জারণ সংখ্যা x প্লাস ক্লোরিনের জারণ সংখ্যা কত, -1, তাহলে -1 × 2, সরি -1 × 2 = -1। দেখো উপরে চার্জ -1 আছে, তাহলে x = -1 + 2, x = +1। এখানে কি আয়ন হিসেবে আছে, Cu+ হিসেবে আছে, Cu+ মানে কি, Cu+ মানে কি, 4s থেকে জাস্ট একটা ইলেকট্রন চলে গেছে, গুড, 4s থেকে একটা ইলেকট্রন চলে গেছে, তাহলে Cu+ আলটিমেটলি কি থাকে, 3d10 4s0 4p0 4d0। এখন তুমি বলতে পারো ভাই এটা কি প্যারাচুম্বকীয়, ডায়াচুম্বকীয় নাকি দুর্বল চুম্বকীয়? ভাই এটা ডায়াচুম্বকীয়, কারণ এটা 3d10 আছে। তুমি করে দেখো 3d10 করতে চাও, তাহলে কি হবে, দুইটা। আচ্ছা, 3d এটা, তাহলে 4s এটা, আর 4s এটা, আর 4p হচ্ছে এটা, 4p, এটা হচ্ছে 4s। আচ্ছা, তো এখন দেখো Cu+ এর সাথে 2টা Cl- অ্যাপ্রোচ করছে, Cl-, কারণ একটা ক্লোরিন এসে একটা ইলেকট্রন দান করতে পারে, একটা ক্লোরিন 2টা ইলেকট্রন দান করতে পারে না। Cl-, এক্স্যাক্টলি এটার মধ্যে কি আছে, Cl-। সো Cl- যখন অ্যাপ্রোচ করলো, ঠিক আছে, Cl- যখন অ্যাপ্রোচ করলো তখন কি হবে, এখানে তো অ্যাপ্রোচ করার টাইম নাই, 3D তে অ্যাপ্রোচ করতে পারবে না, অ্যাপ্রোচ করতে হবে কোন জায়গায়, এখানে একটা করতে হবে Cl-, এখানে একটা করতে হবে Cl-। তাহলে সংকরায়ন কি আসতেছে, sp। সংকরায়ন আগে থেকে আমরা বের করে রাখতে পারি, এই যে 2 যদি সংখ্যা থাকে তাহলে সংকরায়ন কি sp। বা শেপ কি হবে, সরল রৈখিক, শেপ কি হবে, সরল রৈখিক। এই যে একটা Cu+, এটার এক পাশে কি, এক পাশে হচ্ছে তোমার ক্লোরিন, আর আরেক পাশে মাইনাস, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস আমরা দেখাই, দেখো FeCN6 একটা দেখাইছিলাম, এখন একটা দেখাই FeF6, FeF6 কত মাইনাস উপরে
3 মাইনাস FeF6 3 মাইনাস। আচ্ছা FeF6 3 মাইনাস, ভাই এটা অ্যাকচুয়ালি ফ্লুরিন মাইনাস আয়ন আসছে, F মাইনাস আয়ন আসছে। সংকরায়ন করো, কি সংকরায়ন হবে এটার? 6, তাহলে 6 হইলে এর সংকরায়ন কি হতে পারে? sp3d2 অথবা অর d2sp3, রাইট? আমরা জানি না এক্স্যাক্টলি কোনটা হবে, সেটা আমরা দেখতে হবে, সেটা আমাদের দেখতে হবে। তো দেখো আগে দেখি Fe কোন আয়ন হিসাবে আছে, Fe অ্যাকচুয়ালি 3+ হিসাবে আছে, বের করে দেখো Fe 3+ হিসাবে আছে। আচ্ছা Fe এর যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি আসে দেখো, Fe এর ইলেকট্রন বিন্যাস করলে 3d6 আসে, 4s2 আসে, 3d6 আসে, 4s2 আসে শেষ কক্ষপথ। তাহলে তিনটা ইলেকট্রন যদি দান করে যায় তাহলে এখানে থাকে হচ্ছে তোমার 3d5 4s0 4p 4p0 4d0। তুমি কি করলা, ডি দাও, কোনটা নিতে তাকে ইলেকট্রন বিন্যাস করো শোনা, 1 2 3 4 5 4s তোমার নাই, 4p তিনটা খালি, 4s 4p খালি, ইভেন 4d এটাও খালি। আচ্ছা তাহলে কি হবে বলো, F মাইনাস লিগ্যান্ড যখন অ্যাপ্রোচ করে, কি বলছিলাম, লিগ্যান্ড অ্যাপ্রোচ করলে সবগুলো ইলেকট্রন সম্ভাব্য জোড় হয়ে যাবে। তাহলে সম্ভাব্য যদি জোড় হয়ে যায় তাহলে কি হবে বলো তো, সম্ভাব্য জোড় হয়ে গেলে কন্ডিশন কি হবে বলো, সম্ভাব্য জোড় হয়ে গেলে ইলেকট্রন হয়ে যাবে এরকম, দেখো এখানে 1 2 3 4 5 লিগ্যান্ড যখন অ্যাপ্রোচ করতেছে, লিগ্যান্ড মানে F মাইনাস যখন অ্যাপ্রোচ করতেছে, F মাইনাস যখন অ্যাপ্রোচ করে তখন সম্ভাব্য জোড় হয়ে যাবে। 5টা আছে না, তো সম্ভাব্য জোড় হইতে পারবে একটু। এটা হচ্ছে আমাদের 3D, এটা হচ্ছে 4s, এটা হচ্ছে 4p 4d 4p 4d। তাহলে দেখো আমার কয়টা আসবে, F মাইনাস কয়টা আসবে, 6টা। তাহলে 6টা যদি আসে, এখানে একটা আসলো, এখানে একটা আসলো, এখানে একটা আসলো, এখানে একটা আসলো, 1 2 3 4 5 6। তাহলে কি সংকরায়ন হয়, কি সংকরায়ন হয় বলো, কি সংকরায়ন হয়? এই যে D2sp3, তাহলে D2sp3 সংকরায়ন। শেপ কে হবে অষ্টতলিকীয়। পরীক্ষা লেখা দিয়ে আসলা, কাইটা দিল, তো বললো আরে ভাই কিরে নাম্বার তো নাই, নাম্বার দেখবো যে আকাশে উঠে গেছে, চাঙ্গি উঠে গেছে, 3-এর মধ্যে 0 দিয়ে রাখছে, কেন এটা হইলো ভাইয়া? হোয়াটস দ্য প্রবলেম? সব কিছু ঠিকঠাক করছে, অষ্টতলিকীয় গঠন আছে D2sp3 দিয়ে, সব ঠিকঠাক, তাও ভুল কেন? ভুল সাড়ে কাইটা দিছে, তুমি বাসায় এসে খুব কান্নাকাটি। আচ্ছা আগে বললো এটা কি, এটা কি চৌম্বকীয়, এটা আয়নটার মধ্যে কি আছে, 5টাই বিজোড় আছিল, এটা শক্তিশালী মানে প্যারাচৌম্বকীয়ের মধ্যে, প্যারাচৌম্বকের উপরে আছে আর কি, বুঝতে পারছো? তো এখন এটা কেন কাটা দিল ভাইয়া? একটা লিখো, একটা জিনিস লিখো, হেলোজেনগুলো হচ্ছে তোমার, হেলোজেনের যে আয়নগুলো আছে সেগুলো হচ্ছে তোমার উইক লিগ্যান্ড হিসেবে কাজ করে, উইক লিগ্যান্ড, সেগুলো কি হিসেবে কাজ করে, উইক লিগ্যান্ড। এবং দুর্বল লিগ্যান্ড কোনগুলো আছে দেখো, দুর্বল লিগ্যান্ড কোনগুলো আছে আমি বলি, আই মাইনাস থেকে একটু শক্তি আছে মনে হয় কার, বিআর মাইনাসের, বিআর মাইনাস, তারপরে সিএল মাইনাস, তারপরে কার সিএল মাইনাসের পরে সিএল মাইনাস, তারপরে এফ মাইনাস, তারপরে H2। দে আর উইক লিগ্যান্ড, দে আর উইক লিগ্যান্ড, দে আর উইক লিগ্যান্ড। আমি একটা কথা বলছিলাম, লিগ্যান্ড যখন অ্যাপ্রোচ করে তখন ইলেকট্রনগুলো বিকর্ষণের কারণে সম্ভাব্য জোড় অবস্থায় থাকার চেষ্টা করে, বাট যদি একটা লিগ্যান্ড খুব বেশি উইক হয়, লাইক আই মাইনাস কিংবা বিআর মাইনাস কিংবা সিএল মাইনাস কিংবা এফ মাইনাস, এরকম যদি কোনো লিগ্যান্ড, সরি এফ মাইনাসটা স্পেশালি এফ মাইনাস যদি হয়, যদি কোনো একটা উইক লিগ্যান্ড অ্যাপ্রোচ করে, তখন তার বিকর্ষণ শক্তিটা এতটা বেশি হয় না যেন তার বিকর্ষণের কারণে ইলেকট্রনগুলো জোড়বদ্ধ হয়ে যেতে পারে। কি বলো? যখন এটা উইক লিগ্যান্ড অ্যাপ্রোচ করবে,
উইক লিগ্যান্ড কারা কারা? এই যারা যখন একটা উইক লিগ্যান্ড অ্যাপ্রোচ করবে, উইক লিগ্যান্ড অ্যাপ্রোচ করার সময় নর্মালি লিগ্যান্ড অ্যাপ্রোচ করলে ইলেকট্রনগুলো সম্ভাব্য জোড় অবস্থায় থাকার চেষ্টা করে। কেন চেষ্টা করে? বিকর্ষণের কারণে। সো একটা স্ট্রং লিগ্যান্ড আসলে সে স্ট্রংলি রিপিল করলো ইলেকট্রনগুলোকে, স্ট্রংলি বিকর্ষণ করলো, তখন সবগুলো ইলেকট্রন এক পাশে চলে গেল। কিন্তু যখন একটা উইক লিগ্যান্ড আসবে তখন তার ফোর্সটা এতটা বেশি হবে না, তার বিকর্ষণ ফোর্সটা এত বেশি হবে না যেন তারা সবাই সম্ভাব্য জোড় অবস্থায় চলে যেতে পারে। বরং কিছু ক্ষেত্রে যখন উইক লিগ্যান্ডগুলো আসে তখন কেউ জোড়বদ্ধ অবস্থায় যায় না, যে যার অবস্থানে ছিল সে তারই অবস্থানে থেকে যায়। ইভেন প্র্যাকটিক্যালিও সেটা সত্য। তোমার কাছে একটা শক্তিশালী শত্রু আসলে তোমরা সবাই এক হয়ে যাবা। এখন যদি একটা ধরো যে 5 জন রাস্তাতে হাইটে যাইতেছো, হঠাৎ করে একটা বিড়াল আসলো, এই বিড়ালের দেখে তো সবারই এক হওয়ার দরকার নাই রে ভাই, একজনে লাথি মেরে ফেলায় দিতে পারবা। একটা বাঘ আসলো তখন 5 জন একসাথে হবা। যখন স্ট্রং শত্রু তোমার কাছে আসতেছে, স্ট্রং রিপিলিং ফোর্স তোমার কাছে আসতেছে, তখন তোমরা সবাই এক হওয়ার চেষ্টা করতেছো। যখন স্ট্রং আসতেছে না তখন তোমাদের এক হওয়ার মানে হয় না কোনো। এটা কাটা এই কারণে যে আমি যখন F- লিগ্যান্ড অর্থাৎ ফ্লুরিন আয়নের লিগ্যান্ডটাকে যখন আমি এদিকে অ্যাপ্রোচ করাইলাম তখন এদিকে ইলেকট্রনগুলো সম্ভাব্য জোড় অবস্থায় দেখাইছে, যেটা হওয়াটা পসিবল না, যেটা হবে না। কি হবে এক্সাক্ট ভাই? এটা হচ্ছে 3D, এটা হচ্ছে 4s, এটা হচ্ছে 4p, এটা হচ্ছে 4d। আমার এখানে যখন যখন অ্যাপ্রোচ করবে, অ্যাপ্রোচের সময় এখানে কোনো ইলেকট্রনের জোড়বদ্ধ অবস্থায় যাবে না, ইলেকট্রনগুলো যেভাবে বিজোড় অবস্থায় আছে সেইভাবে বিজোড় অবস্থাতেই থেকে যাবে। তাহলে F- যাবে কই? তাহলে যেগুলো খালি আছে সেগুলোতে যাবে, F- এখানে আসতে পারবে না। কারণ আমি আগেই বলছি হাফ ফিল্ড অথবা ফুল ফিল্ড কোনো অরবিটালই সন্নিবেশ সমযোজী বন্ধনে অংশগ্রহণ করতে পারবে না। সন্নিবেশ সমযোজী বন্ধনে অংশগ্রহণ করার জন্য ওই পুরা অরবিটালটা কি থাকতে হবে? ফাঁকা থাকতে হবে, ভ্যাকেন্ট থাকতে হবে। সো আলটিমেটলি এদিকে F- অ্যাপ্রোচ করলে এদিকে একটা করলো 2, দেন 3, 4, দেন 5, দেন 6। এই যে এইদিকে তোমার ওই যে স্বাদের sp3d2 সংকরায়ন, সেই সংকরায়ন পাওয়া যাচ্ছে। এই কি সংকরায়ন পাওয়া যাচ্ছে? এদিকে sp3, এই দেখো s একটা, p 3টা, তারপরে কি d 2টা, তাহলে এদিকে sp3d2 সংকরায়ন পাওয়া যাচ্ছে। সো এই যে এখানে যেটা আমি একটু আগে পড়াইলাম যে এখানে কি রে ভাই, এই যে এখানে FeF6 উপরে 3 এটা কি হবে? এটা কোন সংকরায়ন? d2sp3 নাকি sp3d2? অবভিয়াসলি sp3d2। আর FeCN6 যেটা পড়াইছিলাম ভাইয়া, সায়ানাইড CN- হচ্ছে খুব শক্তিশালী লিগ্যান্ড, খুব শক্তিশালী। ইভেন অ্যামোনিয়া বা CN- যেগুলো আছে প্রথমে যেটা পড়াইছিলাম, এই যে CN-, ঠিক আছে, FeCN6 যেটা পড়াইছি, খুব শক্তিশালী লিগ্যান্ড, খুব শক্তিশালী লিগ্যান্ড হওয়ার কারণে তখনও সেম জিনিসই ছিল, Fe3+ না Fe2+ই ছিল। তারা সবাই পসিবল যতটুকু জোর হওয়া সম্ভব তারা জোর হয়ে গেছিল। বাট যখন F- অ্যাপ্রোচ করছে তখন হয় নাই, কারণ ওইটা উইক লিগ্যান্ড ছিল এবং উইক লিগ্যান্ডগুলোর নাম তোমাদেরকে আমি লেখা দিছি। সো এর বাইরে যদি কোনো একটা লিগ্যান্ড দেখো তোমরা, সেটা হচ্ছে স্ট্রং লিগ্যান্ড হবে এবং তুমি বুঝে নিবা যে সেটা সংকরায়নটা কি হবে, sp3d2 নাকি d2sp3 না কি জিনিস, সেটা তুমি বের করে নিতে পারবা। ওকে, তো জটিল যৌগের সংকরায়ন এদিকেই শেষ। তোমরা সবাই কিন্তু পারলে আমাদের অর্গানিক কেমিস্ট্রি কোর্সটাতে ভর্তি হয়ে যেতে পারো। ঠিক আছে, অর্গানিক কেমিস্ট্রিতে এরকমভাবে ঠিক পুরো অর্গানিক কেমিস্ট্রির উপর, শুধুমাত্র অর্গানিক কেমিস্ট্রির উপর 70 ঘন্টার উপর ভিডিও আছে। ক্যান ইউ ইমাজিন যে অর্গানিক কেমিস্ট্রি কতটুকু বেসিক থেকে পড়ানো হয়েছে। ঠিক আছে, সো ওই কোর্সটা করতে পারো। প্লাস আমাদের বায়োলজি কোর্স আছে, বুটানি জুওলজি, আমি সব ক্লাস নিয়েছি। বুটানি জুওলজির উপর মোটামুটি 140 থেকে 150 ঘন্টার উপরে অধিক ভিডিও আছে। ঠিক আছে, তোমরা আমাদের ফেসবুক পেজ মেডিকেল থার্স্টার কুইক অনলাইন স্কুল, যে কোনো ফেসবুক পেজে নক দিতে পারো, প্লাস আমার আইডিতেও নক দিতে পারো। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।